নিতু অনেক আশা নিয়ে সমীরণের হাত ধরে এই চক্রবর্তী বাড়িতে এসেছে। নিতু জানে ওকে মেনে নেওয়া এই ব্রাহ্মণ বাড়িতে সম্ভব নয়, তবু সমীরণের প্রেম ভালোবাসাকে প্রত্যাখ্যান করতে পারেনি। সমীরণের আশ্বাসের উপর ভরসা করে নিতু, ওর হাত ধরে। সমীরণ আশ্বাস দিয়েছে কেউ না মেনে নিক, ওর মা শান্তা দেবী নিশ্চয়ই ওকে মেনে নেবেন এবং সবার বিরুদ্ধে গিয়ে নিতুকে বরণ করে ঘরে তুলবেন। সমীরণ বাড়ির বেল বাজাতেই ওর দাদু দুর্দণ্ড প্রতাপ নারায়ণ চক্রবর্তী গম্ভীর স্বরে দোতলার ঘর থেকে জানতে চান, কে কে এসেছে এই ভর দুপুরে? দিনে দিনে ফেরিওয়ালাদের সাহসটা বেড়ে যাচ্ছে দেখছি। হরি হরি বলে দিনে রাতের কাজের লোককে ডেকে বলেন, যদি ফেরিওয়ালা হয় তবে তাকে বেশ ভালো করে বুঝিয়ে দিবি, বলবি এই বাড়িতে কেউ ফেরিওয়ালার থেকে জিনিস কেনে না। এরপর যদি আর কোনো দিন কেউ দুপুরে বেল বাজিয়ে ভাত ঘুম নষ্ট করে তাহলে তার কপালে দুঃখ আছে, এটাও বলে দিস। হরি হাত কজলাতে কজলাতে বলে, আজ্ঞে বাবু, ফেরিওয়ালা নয়, ছোট দাদাবাবু এসেছেন, সঙ্গে সেই নষ্ট মেয়ে মানুষটাও আছে। নারায়ণবাবু এতক্ষণ শুয়ে শুয়ে কথা বলছিলেন, এবার তড়াক করে বিছানায় উঠে বসে বলেন, বটে, ছোট নাতির দেখছি সাহস খুব বেড়েছে। উনি অন্য সময় সমীরণকে ছোটন বলে ডাকেন, কিন্তু রাগ হলে ছোট নাতি বলেন। বিছানার একপাশে রাখা লাঠিটা নিয়ে বিছানা থেকে নেমে পায়ে চটিজোড়া গলিয়ে মেঝেতে লাঠির আওয়াজ করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে দেখেন ওনার আদরের ছোটন সেই ধর্ষিতা মেয়ে নিতুকে একেবারে বিয়ে করে বাড়িতে এনেছে। উনি চিৎকার করে ওঠেন, বলেন, যাও এক্ষুনি, এ বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার সাহস হয় কি করে ওই নষ্ট মেয়েকে নিয়ে এই চক্রবর্তী বাড়িতে ঢোকার? হরি হরি বলে চিৎকার করে হরিকে ডেকে বলেন, ওদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে, ওই জায়গাটা ভালো করে ধুয়ে দিবি, আর তোদের গিন্নিমাকে বলবি ওখানে যেন ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেন। আর বড় খোকাকে বলবি এই মুহূর্তে যেন আমার ঘরে আসে, আমার দরকার আছে। কাল এই বাড়িতে শান্তি সায়স্তানের ব্যবস্থা করতে হবে, তাই ঘোষাল বামুনকে খবর দিতে হবে। ওনার চেঁচামেচিতে ওখানে বাড়ির সবাই জড়ো হয়েছেন, কিন্তু কারো মুখে একটাও রা নেই। সবাই অবাক হয়ে নিতুকে দেখছে। ওর রূপ দেখে কেউই অন্য কথা ভাবতে পারছে না। সবাই সমীরণ আর নিতুর কথা জানতো, কিন্তু কেউ নিতুকে আগে দেখেনি। নিতুর যদি এমন রূপ হয় তবে তো ছেলেদের মাথা ঘুরবেই। ওদের যদি এমন হয় তাহলে ছোটনের দোষ কোথায়? এই চক্রবর্তী বাড়িটা এখনও একটা একান্নবর্তী পরিবার, এবং এই পরিবারের সর্বময় কর্তা হলেন নারায়ণ চক্রবর্তী। ওনার 3 ছেলে, সবাই বিবাহিত, এবং তারা তাদের ছেলে মেয়ে নিয়ে এখানেই থাকেন। এখনও কর্তার কথাই এই বাড়িতে শেষ কথা। ওনার স্ত্রী কমলা দেবীও ওনার ভয়ে ভীত হয়ে থাকেন। ওনার মুখের উপর কথা বলার ক্ষমতা কারণ নেই। 82 বছরের নারায়ণবাবু এখনও খুব শক্ত, আর ওনার সামর্থ্য দেখার মতো। সবাই যখন ওনার ভয়ে থরথরি কম্পমান, তখন সমীরণ এমন একটা ঘটনা ঘটবে সেটা অকল্পনীয়। নারায়ণবাবু ওখান থেকে চলে যাবার পর বাকিরাও একে একে প্রস্থান করে। নিতু মাথা নিচু করে দাঁড়িয়ে চোখের জল ফেলছে, মনে মনে ভাবে এখন কোথায় যাবে? সমীরণকে যদি এখান থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে ওরা যাবে কোথায়? নিতুর বাপের বাড়ি খুব গরিব, তাছাড়াও নিতু এক ধর্ষিতা মেয়ে। ওদের পাড়ায় নিতুদের এক ঘরে করে রাখা হয়েছিল, আর সেটা দেখেই সমীরণ বাড়ির কাউকে না জানিয়েই নিতুকে বিয়ে করে বাড়িতে আসে। নিতুকে সমীরণ ভালোবাসে। নিতুর মনে পড়ে যায় সেদিনের কথা, যার জন্য আজও নষ্ট মেয়ে নামে এই সমাজে খ্যাত। কিন্তু ওর দোষ কোথায়? এই সমাজই তো ওকে নষ্ট করে দিয়ে নষ্টের তকমা এঁটে দিয়েছে। সেদিন বিকালে অষ্টাদশী নিতু সমীরণের সাথে শীতলাতলায় দেখা করতে যায়।
এটাই ওদের দেখা করার জায়গা। গল্প করতে করতে সন্ধ্যা নেমে আসে। শীতলতলাটা একটু নিরিবিলি মতো, তাই ওরা মন্দিরের পুজোর পরেই বাড়ি যাবে বলে ওখান থেকে বেরিয়ে পড়ে। ওদের বাড়িতে সবাই জানে যে নিতু সমীরণের সাথে আছে, তাই কোনো চিন্তা করেনি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখে নিতুরা শীতলতলা থেকে তাড়াতাড়ি বাড়ির পথে এগোয়। শুনশান রাস্তায় হঠাৎ করেই নিমুর দল ওদের আক্রমণ করে। নিমু হলো এক বাজে বদমাইশ ছেলে, যত রাজ্যের বাজে কাজের সাথে যুক্ত। ও কয়েকদিন ধরে নিতুকে বিরক্ত করছিল, কিন্তু নিতু ওকে পাত্তা দেয়নি। সেদিন সমীরণ নিতুর সম্মান বাঁচাতে পারেনি। সমীরণ বাধা দিতে গেলে ওকে মারধর করে গাছের সাথে বেঁধে রেখে ওর চোখের সামনেই নিতুর সর্বনাশ করে নিমু আর দলের 4 জন বদমাইশ ছেলে সেটা তাড়িয়ে তাড়িয়ে দেখে। সমীরণ অচেতন হয়ে যায়। নিতুও ওর অত্যাচার সহ্য করতে না পেরে বেহুঁশ হয়ে পড়ে। পরে নচ্ছারগুলো ওদের ওখানে ফেলে চলে যায়। সারা রাত ওরা ওখানেই পড়ে থাকে। পরের দিন মন্দিরে পুজো করতে আসা মদন ঠাকুর ওদের দেখতে পেয়ে উদ্ধার করেন। সেই থেকেই নিতু নষ্টমীর তগমা বয়ে নিয়ে বেড়াচ্ছে। ওদের বাড়িকে পাড়া প্রতিবেশীরা এক ঘরে করে রেখেছে। প্রায় কয়েক সপ্তাহ হয়ে যায় এই ঘটনার। দোষীরা সাজা পায়নি, তবে নিতু মোক্ষম সাজা পেয়ে নষ্ট মেয়ে হয়ে গেছে। সবাই ওকেই দোষ দিচ্ছে, অথচ দোষীদের শাস্তি দিতে পারছে না। নিতু লজ্জায় আত্মহত্যা করতে গিয়েছিল। সমীরণ তাই নিতুর ভার নিজের কাঁধে তুলে নিয়ে মন্দিরে গিয়ে সিঁদুর পরিয়ে দিয়ে বিয়ে করে নেয়। সমীরণ এখনও আশা নিয়ে দাঁড়িয়ে আছে, মায়ের ঘরের দিকে তাকিয়ে। ঘটনাস্থলে সবাই এলেও সমীরণের মা কিন্তু আসেননি। সমীরণের দাদুর কথা মতো হরি এক বালতি জল নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা চলে গেলেই জল ঢেলে জায়গাটা ধুয়ে দেবে। গলায় ঝোলানো গামছা দিয়ে হরি ক্ষণে ক্ষণে চোখের জল মুছছে, মুখে একটাও কথা নেই। অনেকক্ষণ মায়ের জন্য অপেক্ষা করে সমীরণ যখন নিতুর হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়, তখন শান্তা বলেন, দাঁড়িয়ে যাও ছোটন, তুমি তো হেরে যাওয়ার ছেলে নও। তোমার শরীরে যে আমার রক্ত বইছে, তবে তুমি কেন নিজের অধিকার ছেড়ে চলে যাচ্ছ? আমাকেও একদিন এই বাড়িতে যুদ্ধ করে প্রবেশ করতে হয়েছিল, আর এখনও প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হচ্ছে এই সংসারের সাথে, নিজের মনের সাথে। এ যে সাংঘাতিক দহন জ্বালা, যে জলে সেই জানে। এসব কিছু নিতু না জানলেও তোমার তো অজানা নয়। আসলে শান্তা অন্য জাতের মেয়ে ছিল বলে নারায়ণবাবু ওনাকে বউ হিসেবে মেনে নিতে চাননি। বাড়ির এক কোণে ওনার ঠাঁই হয়। পরে নিজের দক্ষতায় এই বাড়ির বউয়ের সম্মান ফিরে পান। তবে এখনও শ্বশুরমশাই কথা শোনাতে ভোলেন না। সমীরণ নিতুকে নিয়ে দাঁড়িয়ে পড়ে। দেখে ওর মায়ের এক হাতে বরণডালা আর অন্য হাতে শাঁখ। শান্তা ভালো করেই জানে এখানে শাঁখ বা উলু দেওয়ার কাউকে পাবে না। আছে সবাই, কিন্তু কেউ নারায়ণবাবুর কথাকে উপেক্ষা করে শান্তার কথা সাই দেবে না। তাই বরণের সমস্ত জিনিস নিয়ে আসে ঠাকুর ঘর থেকে। মাথায় ঘোমটা দিয়ে 2 ঠোঁটের মাঝে কাপড়টা দেন। ঠোঁট দিয়ে কাপড় চেপে ধরে ওদের বরণ করেন। পরে বরণডালা একপাশে রেখে শাঁখ বাজিয়ে উলু দিয়ে নিতুকে ঘরে তোলার তোড়জোড় করেন। উপরের বারান্দায় দাঁড়িয়ে নারায়ণবাবু সব লক্ষ্য করছিলেন। যখন নিতুর হাত ধরে ঘরের মধ্যে নিয়ে যান, তখন উপর থেকে উনি হুঙ্কার ছাড়েন, খবরদার বৌমা, এরকম অনর্থ করো না কিন্তু। তাহলে? শান্তা বলেন, তাহলে কি বলুন? বলুন তাহলে কি? তাড়িয়ে দেবেন আমাকে? পারবেন তো? আজ যদি নিতু আপনার নিজের মেয়ে বা নাতনি হতো, তাহলে কি তাকে তাড়িয়ে দিতেন, নাকি নিজের পরিবারের লোক নয় বলে অস্বীকার করতেন? আপনি ভালো করেই জানেন সেদিনের সব ঘটনাটা। বলতে পারেন ওই মেয়েটার দোষ কোথায়? ও গরিব বলে ওর দোষটাকে ধামাচাপা দিতে পারছে না, তাই ওকে নষ্ট মেয়ের তগমা নিতে হচ্ছে, তাই না? এই ঘটনাটা যদি সমীরণ নিতুকে বিয়ে করার পর ঘটত, তাহলে কি করতেন বাবা? নাতবউকে গঙ্গার জলে ধুয়ে শুদ্ধ করে নিতেন, নাকি ওকে তাড়িয়ে দিতেন?
নারায়ণবাবু বলেন, চুপ করো বৌমা, অনেকক্ষণ থেকে অনেক বড় বড় কথা বলছো শুনছি। সাহস তোমার বেড়ে গেছে দেখছি। বেশি বড় বড় কথা বললে কি করবেন বাবা? শান্তা বলেন, পারবেন না কিছু করতে। ওকে তাড়িয়ে দিলে যেমন আপনার সম্মান বাড়বে না, তেমন আবার ওকে মেনে নিলে আপনার সম্মানও কমবে না, বরং সবাই আপনার সাহসকে বাহবা দেবে। এই দহন জ্বালায় আমি অনেক জ্বলেছি, জানি এই দহনের কত কষ্ট। তাই ওকে আমি আমার ছেলের বউ করে ঘরে আমি তুলে নিলাম। আজ না হয় আপনার অবাধ্য হলাম, একবার তো আপনাকে বিশ্বাস আর ভরসা করে ঠকেছি বাবা। সেই ক্ষতি কি আর কোনো দিন পূরণ হবে? আজ আমার মেয়েটা আপনার ভুল সিদ্ধান্তের জন্য অকালে চলে গেল, কেবল আপনার ভুলের জন্য বাবা। ফিরিয়ে দিতে পারবেন আমার মেয়েকে? আমার মেয়ের কি দোষ ছিল বলুন তো? আসলে সমীরণের দিদি কাজল একজনকে ভালোবাসত, কিন্তু সে ভালো রোজগার করতো না। সেটা নারায়ণবাবু জানতে পেরে রাতারাতি কাজলের বিয়ের সম্বন্ধ করে বিয়ে দিয়ে দেন। বিয়ের পর জানা যায় সেই ছেলেটার আর একটা বউ আছে। সম্পত্তির লোভে কাজলকে বিয়ে করেছিল। বিয়ের পরের দিন শ্বশুরবাড়িতে গিয়ে সেটা জানতে পেরে যায় কাজল। বৌভাতের দিন কাজল শ্বশুরবাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। শান্তা দেবী নিতু আর সমীরণকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে যেতে যেতে বলেন, আপনার জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি, কিন্তু পারবো না আমার ছেলেকে হারাতে। তাতে যদি এই বাড়ি ছাড়তে হয় তো রাজি। আপনি ঠিক করুন কি করবেন। এই বাড়ির সবাই আপনার ভুল সিদ্ধান্তগুলোকে মেনে নিয়েছেন সব সময়ই। আমি আজ আপনার ভুল ভেঙে দিয়ে ওদের ঘরে তুললাম। একজন কাউকে তো প্রতিবাদ করতেই হতো, তা না হলে আপনি তো আপনার অন্যায়গুলো করেই যেতেন, আর আমার মতো হয়তো অন্য কারোর কোল খালি হয়ে যেত। নারায়ণবাবু চুপ হয়ে যান। নীরবতাই সম্মতির লক্ষণ। সেদিনের পর থেকে নারায়ণবাবু কিছুটা হলেও দমে যান এবং বাড়ির সবাই তাতে বেশ শান্তি পেয়েছে বলেই মনে হয়। নিতু এই বাড়িতে একটু আড়ষ্ট হয়ে থাকতো। লজ্জায় নিজের ঘর থেকে বের হতো না, কারোর সাথে মুখ তুলে কথা বলতো না, খুব ভয়ে আর লজ্জায় থাকতো। শান্তা দেবীর আদর ভালোবাসায় নিতু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। এই বাড়ির সবাই নিতুর ব্যবহারে খুব সন্তুষ্ট। নিতুকে সবাই খুব ভালোবাসে। তবে নারায়ণবাবু এখনও নিতুর মুখ দেখেন না, আর কথা বলা তো দূরের কথা। তবে তাতে এই সংসার থমকে নেই, সংসার আপন গতিতেই চলছে। বলতে গেলে এখন ওদের সংসার সুখের সংসার। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা দেবিকা মিত্র, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।